তাহলে আজকে আমরা ডিসকাস করব কারেন্ট ইলেকট্রিসিটির ড্রিফট ভেলোসিটি, এই পার্টটা ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি কনসেপ্টটা কি? সাপোজ let us consider a conductor of length L and area of cross section capital A having small n number of electrons is kept at room temperature. Is kept at room temperature. Suppose this is a conductor, this made of copper. তাহলে কপারের মধ্যে কি হচ্ছে, লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আছে এবং রুম টেম্পারেচার আমরা যদি কপার ওয়্যারটাকে এরকম টাচ করি আমরা কিন্তু কোনো কারেন্টের শক পাবো না। কেন পাবো না? কারণ এর মধ্যে যে ইলেকট্রনসগুলো আছে সেই ইলেকট্রনসগুলো কিন্তু র্যান্ডম মুভমেন্টে আছে, যে কোনো ডিরেকশনে মুভমেন্ট হচ্ছে, কোনো ফিক্সড ডিরেকশনে মুভমেন্ট নেই। ফিক্সড ডিরেকশনে মুভমেন্ট কখন হবে? যখন আমি এই কন্ডাক্টরটা অ্যাক্রস একটা ব্যাটারিকে কানেক্ট করব, যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করব, তখন এর মধ্যে ইলেকট্রনগুলো কি হবে, ব্যাটারির পজিটিভ টার্মিনালের দিকে ফ্লো করতে স্টার্ট করবে। তখন ইলেকট্রনসগুলো কি হবে, লার্জ নাম্বার অফ ইলেকট্রনস আর ফ্লোয়িং টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি। যেই ফ্লো করতে স্টার্ট করবে, যে এখানে আমি তখন টাচ করব, তখন কি হবে, ওদের মোশনটা হ্যাম্পার হবে, তখনই আমাকে একটা শক দেবে। ঠিক আছে? কিন্তু নর্মাল রুম টেম্পারেচার আমি কোনো কপার ওয়্যারকে টাচ করলে আমি কোনো শক পাই না। কেন? কেন এর মধ্যে ইলেকট্রনসগুলো র্যান্ডম মুভমেন্টে আছে, এদের ফিক্সড ডিরেকশনে কোনো মুভমেন্ট নেই, সেই জন্য আমরা টাচ করলে কোনো রকম শক পাই না। তাহলে রুম টেম্পারেচারে কি হয়, এর মধ্যে যে ইলেকট্রনসগুলো র্যান্ডম মুভমেন্ট আছে, তাহলে এদের টোটাল অ্যাভারেজ ভেলোসিটিটা কি হবে, জিরো হবে। এদের অ্যাভারেজ ভেলোসিটি অফ অল দ্য ইলেকট্রনস অ্যাট রুম টেম্পারেচার ইজ জিরো। কেন? এরা র্যান্ডম মুভমেন্টে আছে। তাহলে একটা কন্ডাক্টর নিয়েছি এখানে, এটা হচ্ছে এরিয়া আর এটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। তাহলে এই কন্ডাক্টরটার মধ্যে কি হচ্ছে, ইলেকট্রনস গুলো র্যান্ডম মুভমেন্টে আছে। একটা ইলেকট্রন এদিকে মুভ করছে, তো আরেকটা ইলেকট্রন উল্টো দিকে মুভ করছে। একটা ইলেকট্রন এদিকে মুভ করছে, তো আরেকটা ইলেকট্রন এদিকে মুভ করছে। একটা ইলেকট্রন এদিকে মুভ করছে, আর একটা ইলেকট্রন এদিকে মুভ করছে। তাহলে সব ইলেকট্রনস গুলো হ্যাপাজার্ড মোশনে আছে, তাহলে ফিক্সড ডিরেকশনে কোনো ফ্লো নেই। তাহলে অ্যাভারেজ অফ ইনিশিয়াল velocities of all the electrons is zero. Therefore, at room temperature, average of all the initial velocities of all the electrons is zero. Therefore, u1 ভেক্টর সাইন দিতে, হ্যাঁ, নর্মাল ম্যাগনিটিউড কখনো জিরো হতে পারে না। ভেক্টর সাইন মানে একটা রেসপেক্টে আর একটা ডিরেকশন অপোজিট, তখনই ব্যালেন্স হওয়ার চান্স আছে। তাহলে ভেক্টর সাইন বিকজ ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ওই জন্য ভেক্টর সাইনটা ইউজ করতে হবে। তাহলে n নাম্বার অফ ইলেকট্রনস এর ভেলোসিটি আমি ভেক্টর সাম করলাম, তাকে n দিয়ে ডিভাইড করলাম, তাহলে অ্যাভারেজ ভেলোসিটিটা এখানে কি হবে, জিরো হবে। দিস ইজ ইকুয়েশন 1।
কি করলাম, এই কন্ডাক্টরটার অ্যাক্রসে আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলাম, একটা ব্যাটারি কানেক্ট করলাম অফ পোটেনশিয়াল ভি। তাহলে আমরা এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। ইলেকট্রিক ফিল্ড সবসময় কোন ডিরেকশন হয়, পজিটিভ টু নেগেটিভ হয়। তাহলে এর মধ্যে ইলেকট্রনস গুলো কি হয়ে যাবে, ঠিক উল্টো ডিরেকশনে মুভ করতে স্টার্ট করবে। এর মধ্যে ইলেকট্রনস গুলো অপোজিট ডিরেকশনে মুভ করতে স্টার্ট করবে, কারণ ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন কি, দিস ইজ ফোর্স ডিভাইডেড বাই চার্জ। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। এখানে ইলেকট্রিক চার্জ বলতে আমরা কি বুঝবো, ফ্রি ইলেকট্রনস, তাহলে মাইনাস ই ইনটু ই। তার মানে কি বোঝাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে হবে ফোর্স তার ঠিক অপোজিট ডিরেকশনে হবে। কেন, মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করছে, ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে আছে ইলেকট্রনস উইল এক্সপেরিয়েন্স ফোর্স ইন অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশনে ফোর্স ফিল করবে। তার মানে এই ইলেকট্রনস গুলো এই ডিরেকশনে ফোর্স ফিল করছে, দিয়ে মুভ করতে থাকছে। Therefore, when a potential difference V is applied across the conductor, then all the free electrons within the conductor will experience a force towards the positive terminal of the battery. পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি থেকে ফোর্স ফিল করবে। তাহলে ফোর্সটা কত হবে, তাহলে ফোর্সটা এখানে হবে মাইনাস ই ইন্টু ই। This is equation 2. Therefore, acceleration of each electron কি হবে, acceleration is equal to force divided by mass minus e into e divided by m. তাহলে এই অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, কেন, চার্জ অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, মাস অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড ইজ কনস্ট্যান্ট। তাহলে এই একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন ও ফিল করবে। যেই অ্যাক্সিলারেশন মুভ করতে স্টার্ট করবে কিন্তু কি হবে, অ্যাক্সিলারেশনে মুভ করতে পারবে না। কেন, এদের মাঝখানে রাস্তায় কি পড়ে যাবে, ফিক্সড পজিটিভ আয়ন্স পড়ে যাবে। কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রনস আছে মানে তার মধ্যে ফিক্সড পজিটিভ আয়ন্স আছে। তাহলে যেই ইলেকট্রনস গুলো মুভ করতে চাইবে এদের মাঝ রাস্তায় কারা পড়ে যাবে, ফিক্সড পজিটিভ আয়ন্স। তাহলে এই ফিক্সড পজিটিভ আয়ন্স কি করবে, এদের মোশনটাকে অপোজ করবে, এদেরকে ফ্রিলি মুভ করতে দেবে না। তাহলে কি হবে, কন্টিনিউয়াস মুভ করতে যাবে, এদের সামনে ফিক্সড পজিটিভ আয়ন্স আর বিশাল চেয়ারা নিয়ে সামনে দাঁড়িয়ে থাকবে। যেই ফিক্সড পজিটিভ আয়ন্স মুভ করতে দেবে না তখনই কি হয়ে যাবে, এরা এদের অ্যাক্সিলারেশন থেকে এরা কি হবে, নিজেদের ভেলোসিটিকে ডিক্রিজ করবে, আবার পিক আপ নেবে, আবার স্পিডে মুভ করবে, আবার সামনে ফিক্সড পজিটিভ আয়ন্স করবে, আবারও ভেলোসিটি ডিক্রিজ করবে। সাপোজ তুমি হাইওয়েতে ড্রাইভ করছো, তোমার সামনে কন্টিনিউয়াস আর বড় বড় ট্রাক যাচ্ছে, তাহলে কি হবে, তুমি গাড়ি নিয়ে মুভ করছো, তোমার সামনে যে ট্রাক করছে সঙ্গে সঙ্গে তুমি তোমার স্পিডকে স্লো করবে, ওভারটেক করবে, আবার পিক আপ নেবে, আবার সামনে ট্রাক পড়বে, আবার গাড়ি স্লো করবে। তাহলে তুমি কন্টিনিউয়াস অ্যাক্সিলারেশনে মুভ করতে চাইছো, কিন্তু কি হয়ে যাচ্ছে, বড় বড় ট্রাক থাকার জন্য তুমি কন্টিনিউয়াস অ্যাক্সিলারেশনে মুভ করতে পারছো না। Instead of that, the electrons are moving with an average velocity. তাহলে electrons are trying to move with an acceleration, but due to repeated collisions with the fixed positive ions, they are not able to move with constant acceleration. Instead of that, they are moving with an average velocity.
that average velocity is called drift velocity. তাহলে ইলেকট্রনস গুলো কন্টিনিউয়াস অ্যাক্সিলারেশনে মুভ করতে চাইছে, কিন্তু ডিউ টু দ্য প্রেজেন্স অফ ফিক্সড পজিটিভ আয়ন্স ইলেকট্রনস গুলো কন্টিনিউয়াসলি কলিশনস করছে। এই কলিশনের জন্য কি হয়ে যাচ্ছে, ইলেকট্রনস গুলো কন্টিনিউয়াস অ্যাক্সিলারেশনে মুভ করতে পারছে না। তার বদলে তারা কি করছে, they are moving with an average velocity. This average velocity is called drift velocity. This average velocity is called drift velocity. But during the motion of the electrons, they are continuously moving they are continuously colliding with the fixed positive ions. But during the motion of the electrons, they are continuously colliding with the fixed positive ions within the conductor. As a result, they are not moving with continuous acceleration. Instead of that, they are moving with an average, they are moving with an average velocity. This average velocity is called drift velocity. ইলেকট্রনস গুলো কন্টিনিউয়াসলি মুভ করতে চাইছে অ্যাক্সিলারেশন, কিন্তু কন্টিনিউয়াস কলিশনের জন্য দে আর মুভিং উইথ অ্যান অ্যাভারেজ ভেলোসিটি। দিস অ্যাভারেজ ভেলোসিটি ইজ কল্ড drift velocity. তাহলে therefore final velocities of all the electrons কি হবে, v1 is equal to u1 plus a tau 1, v2 equal to u2 plus a tau 2 dot 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 vn equal to un plus a tau n. What is tau? Tau is called relaxation time. Relaxation time মানে time gap between two successive collision. Time gap between two successive collision.
তাহলে কি হয়েছে, টাউ ব্যাপারটা কি, রিল্যাক্সেশন টাইমটা কি, একটা ইলেকট্রন মুভ করছে, একটা পজিটিভ আয়নের সাথে ধাক্কা খেলো, আবার মুভ করলো, আবার কিছুটা দূর গিয়ে আরেকটা পজিটিভ আয়নের সাথে কলিশন হলো। তাহলে দুটো কলিশনের মাঝখানে যে রাস্তাটা মুভ করলো সেই পাথটাও রিল্যাক্সে মুভ করলো, ইন্ডিপেন্ডেন্টলি ফ্রিলি মুভ করলো, সেই জন্য ওই টাইমটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। তাহলে টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশনস, তাহলে ফার্স্ট কলিশন হলো, আবার কিছুটা ডিস্টেন্স গিয়ে সেকেন্ড কলিশন হলো, তাহলে ফার্স্ট কলিশন আর সেকেন্ড কলিশনের মাঝখানে যে পাথটা সেটাও ফ্রিলি মুভ করলো, রিল্যাক্সে মুভ করলো, তাহলে সেই টাইমটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। এবং কি হয়ে যাবে, এক একটা ইলেকট্রনের ভেলোসিটি আলাদা হবে, কেন কোনো ইলেকট্রন হয়তো এই 1 সেকেন্ড পরে কলিশন হচ্ছে, কোনো ইলেকট্রনে হয়তো আফটার 2 সেকেন্ড কলিশনস হচ্ছে। তার মানে কি হচ্ছে, কোনো ইলেকট্রন হয়তো এই মোমেন্টে ভেলোসিটি ডিক্রিজ করলো, কোনো ইলেকট্রনে হয়তো কিছুক্ষণ পরে গিয়ে ভেলোসিটি ডিক্রিজ করলো, তো সবকটা ইলেকট্রনের ফাইনাল ভেলোসিটি আলাদা হবে। ঠিক আছে, কেন কি কোন ইলেকট্রন কি রকম স্পিডে যাচ্ছে বলাটা মুশকিল, এক একটা ইলেকট্রনের ভেলোসিটি আলাদা হবে, এবং সবকটা ফাইনাল ভেলোসিটির অ্যাভারেজটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, কেন ইলেকট্রনস গুলো তো, এই ইলেকট্রনসটা হয়তো একটু ডিস্টেন্স কভার করার পর একটা কলিশন হলো, আরেকটা ইলেকট্রনে কিন্তু অনেকটা ডিস্টেন্স কভার করার পর একটা কলিশন হলো, তাহলে প্রতিটা ইলেকট্রনের ফাইনাল ভেলোসিটিটা আলাদা হবে, এবং সবকটা ইলেকট্রনের ফাইনাল ভেলোসিটির অ্যাভারেজটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। যেমন ক্লাসে সব স্টুডেন্টের সেম মার্কস পায় না, কিন্তু বলে দেয় ক্লাসে অ্যাভারেজ মার্কস হচ্ছে 70, তার মানে কি বুঝে নেবো, সবকটা স্টুডেন্টের মার্কস অ্যাড করে নাম্বার অফ স্টুডেন্টস ডিভাইড করে অ্যাভারেজ মার্কস পাওয়া যায়। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি বা ড্রিফট ভেলোসিটি মানে আমি ধরে নেবো সবকটা ইলেকট্রন ওই ড্রিফট ভেলোসিটি দিয়ে মুভ করছে, কিন্তু অ্যাকচুয়ালি সবকটা ইলেকট্রন কিন্তু ড্রিফট ভেলোসিটিতে মুভ করছে না, প্রতিটা ইলেকট্রনের ভেলোসিটি আলাদা, সেই ভেলোসিটি অ্যাভারেজটাকে আমরা ড্রিফট ভেলোসিটি বলছি। প্রতিটা স্টুডেন্টের মার্কস কিন্তু আলাদা, কিন্তু আমরা বলিনি ক্লাসে অ্যাভারেজ মার্কস হচ্ছে 70, তার মানে বুঝে নেবো যে প্রত্যেকেই 70-র কাছাকাছি মার্কস পেয়েছে, কেউ হয়তো 65 পেয়েছে, কেউ হয়তো 75 পেয়েছে, কেউ হয়তো 68 পেয়েছে, কেউ হয়তো 72 পেয়েছে, তাহলে প্রত্যেকেরই মার্কস কিন্তু 70-র কাছাকাছি, তাহলে অ্যাভারেজ মার্কস সেই জন্য বলছে 70। ঠিক আছে, তাহলে এখানেও সবকটা ইলেকট্রনের ভেলোসিটি আলাদা, কিন্তু তাদের অ্যাভারেজ ভেলোসিটিটাকে আমরা বলবো ড্রিফট ভেলোসিটি। তাহলে আমরা কি কনসিডার করব, যে ইলেকট্রনস গুলো একটা অ্যাভারেজ ভেলোসিটিতে মুভ করছে। Therefore, average of all the final velocities is called drift velocity. Is called drift velocity. তাহলে VD equal to V1 plus V2 plus V3 plus Vn divided by n divided by n. তাহলে V1 V2 V3 জায়গায় সাবস্টিটিউট করে দেবো, তাহলে this is U1 plus A tau 1, U2 plus A tau 2 dot UN plus A tau n divided by n. তাহলে এখান থেকে কি করতে হবে, VD equal to U1 plus U2 dot UN whole divided by n. এখান থেকে অ্যাক্সিলারেশন কমন নেব, tau 1 plus tau 2 plus tau n whole divided by n. তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশনে কি দেখেছি, অ্যাভারেজ অফ অল দ্য ইনিশিয়াল ভেলোসিটিস ইজ 0, অ্যাভারেজ অফ অল দ্য ইনিশিয়াল ভেলোসিটিস ইজ 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। therefore VD equal to
we can write a tau, where tau is equal to tau 1 plus tau 2 dot 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 tau n divided by n. This is average relaxation time. This is average relaxation time. তাহলে সবকটা রিল্যাক্সেশন টাইমে অ্যাভারেজটাকে আমরা বলছি টাউ। তাহলে this is the relation between the drift velocity of electrons and the relaxation time. Drift velocity of electrons and the relaxation time. তাহলে VD equal to A tau, এর জায়গায় আমরা কি পুট করতে পারবো, VD is equal to minus EE by M into tau। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, VD is equal to minus E tau by M into electric field. So this is the relation between the drift velocity and the electric field. Drift velocity and the electric field. তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশনে, দ্য নেগেটিভ সাইন কি রিপ্রেজেন্ট করছে, ইলেকট্রিক ফিল্ড কোন ডিরেকশনে, ফ্রম পজিটিভ টু নেগেটিভ, রাইটে। আর ইলেকট্রন ড্রিফট করছে, ড্রিফট মানে মুভ করছে কোন দিকে, টুয়ার্ডস লেফট, এই জন্য নেগেটিভ সাইন। যেহেতু ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ড্রিফট ভেলোসিটি আর অ্যান্টি প্যারালাল, সেটা একটা নেগেটিভ সাইন। দিস ইজ দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ড্রিফট ভেলোসিটি। এখানে ই টাউ বাই এম, ই টাউ বাই এম, this is called mobility, mobility of electron. This is E tau by m, mobility of electron. Mobility means how fast can an electron move, how fast can an electron move. This is mobility of electron. This mobility depends upon the tau. Tau এর উপর ডিপেন্ড করে, কারণ ইলেকট্রনের চার্জ ইজ কনস্ট্যান্ট, মাস অফ দ্য ইলেকট্রন ইজ কনস্ট্যান্ট। তাহলে মিউ ই মোবিলিটি ইজ প্রপোর্শনাল টু টাউ। তাহলে রিল্যাক্সেশন টাইমের উপর ডিপেন্ড করে। Therefore, with the increase in temperature, relaxation time tau decreases as frequency of collision increases, as frequency of collision increases. So mobility mu e decreases. দেখো যত টেম্পারেচার ইনক্রিজ করবে তত ইলেকট্রনস গুলো হ্যাপাজার্ড মুভমেন্ট বাড়বে, তখন কি হবে, আরো বেশি নাম্বার অফ কলিশনস হবে। তখন এই ইলেকট্রনটা এখানে কলিশন হচ্ছে, এখানে কলিশন হচ্ছে, এখানে কলিশন, নাম্বার অফ কলিশনস ইনক্রিজ করে যাবে। কারণ যেই গরম হবে টেম্পারেচার, কন্ডাক্টরে যেই হিট হবে, হিটেড হবে, তখনই ওর র্যান্ডম মুভমেন্ট স্টার্ট করবে, তখনই ওর নাম্বার অফ কলিশনস ইনক্রিজ করবে। তাহলে ফ্রিকোয়েন্সি অফ কলিশন ইনক্রিজেস। তাহলে ফ্রিকোয়েন্সি অফ কলিশন যদি ইনক্রিজ করে যায়, তাহলে ওরা কি হবে, ঘন ঘন ওরা কলিশনস হচ্ছে, তার ফলে কি হয়ে যাবে, টাউটা ডিক্রিজ করে যাবে। তাহলে রিল্যাক্সেশন টাইমটাই চলে যাবে, ফ্রি মুভমেন্টটাই ও যেতে পারবে না। তাহলে কন্টিনিউয়াস সাকসেসিভ কলিশনস হয়ে যাচ্ছে, তারপরে টাউ ডিক্রিজ করে যাবে। যেই রিল্যাক্সেশন টাইম ডিক্রিজ করে যাবে, তাহলে মোবিলিটি ডিক্রিজ করে যাবে। কেন, মোবিলিটি মানে ফিক্সড ডিরেকশনে কত ফাস্ট মুভ করতে পারে। তাহলে ওর টেম্পারেচার ইনক্রিজ করলে ওর ফিক্সড ডিরেকশনে মুভমেন্টটাই হ্যাম্পার হয়ে যাবে। This is the concept of mobility.
relation between current and drift velocity. Relation between current and drift velocity. Let us consider a conductor of length L area of cross section capital A and having small n number of electrons per unit volume. Having small n number of electrons per unit volume. তাহলে যখন একটা কন্ডাক্টরে অ্যাক্রসে তুমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করবে, conductor length L and area of cross section A, then all the electrons within the conductor starts moving with the drift velocity. Drift velocity তে মুভ করতে স্টার্ট করবে সবকটা ইলেকট্রন towards the positive terminal of the battery. তাহলে let us consider a conductor of length L, area of cross section A and having small n number of electrons per unit volume. তাহলে সবকটা ইলেকট্রন কি হয়ে যাবে towards the positive terminal of the battery মুভ করতে স্টার্ট করবে। ওকে, therefore all the electrons start flowing towards the positive terminal of the battery. Towards the positive terminal of the battery. Therefore, time taken by one electron to cross the length of the conductor time টা কি হয়ে যাবে L by VD. Time taken by one electron to cross the length of the conductor. তাহলে একটা ইলেকট্রনের এই লেন্থটাকে ক্রস করতে কত টাইম লাগবে? ডিসটেন্স বাই স্পিড। কেন এটা এখন অ্যাক্সিলারেশনে মুভ করছে না, অ্যাভারেজ ভেলোসিটিতে মুভ করছে। তো টাইম টেকেন বাই ওয়ান ইলেকট্রন টু ক্রস দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর T is equal to L by VD. Okay. Therefore, in the same time, the number of electrons which cross across or which move across the length of the conductor কত হবে equal to NaL. তাহলে এই টাইমে কতগুলো ইলেকট্রন মুভ করছে? একটা ইলেকট্রন তো মুভ করছে না, তাহলে নাম্বার অফ ইলেকট্রনস কত হবে? স্মল এনটাকে কি বলেছি? স্মল এনটাকে বলেছি নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। তাহলে ইউনিট ভলিউমে কটা ইলেকট্রন আছে? এন আছে।
এই ওয়্যারটার ভলিউম কত, এরিয়া ইন্টু লেন্থ, তাহলে এ এল ভলিউমে কটা ইলেকট্রন থাকবে, এন এ এল। So in the same time the number of electrons which move across the length of the conductor is NaL. Therefore total charge is flowing, total কতটা চার্জ ফ্লো করছে, Q is equal to NaL into E, একটা ইলেকট্রনের চার্জ ইনটু টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, একটা ইলেকট্রনের চার্জ ইনটু টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, দিস ইজ দ্য টোটাল চার্জ ইজ ফ্লোয়িং, therefore is equal to NeAl. NeAl. Therefore current flowing across the conductor I is equal to charge by time, NeAl, টাইমটা হচ্ছে L by Vd, L gets cancelled, I is equal to NeAVd, I is equal to NeAVd. This is the relation between the current and the drift velocity. This is the relation between the current and the drift velocity. তাহলে এই ডেরিভেশনটা ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে I is equal to NeAVd, এখান থেকে এরিয়াটা ডিনোমিনেটরে নিয়ে এলাম, তাহলে this is NeVd, তাহলে কারেন্ট বাই এরিয়া, this is called current density, NeVd, তাহলে কারেন্ট বাই এরিয়া is equal to current density. J is equal to current by area, this is called current density. Current density means current flowing per unit area, current flowing per unit area. তাহলে এখানে টোটাল এরিয়া ক্রস সেকশন কত, A, তাহলে টোটাল এ এরিয়া দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, I, তাহলে ইউনিট এরিয়া দিয়ে কত কারেন্ট ফ্লো করবে, I by A, this I by A is called current density, current flowing per unit area. So current density is a vector quantity, আমরা কি জানি current is not a vector quantity but current density is a vector quantity, because area is the vector quantity সেজন্য current density is a vector quantity. Therefore in vector notation কি হবে, যদি আমি j এর উপর অ্যারো দিই তাহলে এখানে ne, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাহলে অ্যারোটা হবে vd এর উপর, আগে একটা মাইনাস সাইন হবে, মাইনাস সাইন হবে কেন, ড্রিফট হচ্ছে এই ডিরেকশন আর কারেন্ট ডেনসিটি হবে ইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, কারেন্ট ডেনসিটি হবে ইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, তাহলে ড্রিফট ভেলোসিটি এন্ড কারেন্ট ডেনসিটি আর অ্যান্টি প্যারালাল, অ্যান্টি প্যারালাল বলে এর নেগেটিভ সাইন আসছে।
তাহলে ডেরিভেশন of Ohm's law from the concept of drift velocity. Derivation of Ohm's law from the concept of drift velocity. From the relation between current and drift velocity. From the relation between current and drift velocity, I is equal to NEA VD. I is equal to NEA VD. এখান থেকে আমরা কি লিখবো? VD is equal to I by NEA. VD by I by NEA. This is equation 1. From the relation between current and drift velocity হচ্ছে এটা VD is equal to I by NEA. আর আমাদের পিকচারটা কি ছিল অ্যাকচুয়ালি? আমাদের পিকচারটা ছিল এরকম একটা কন্ডাক্টর ছিল যার লেংথ L, এরিয়া অফ ক্রস সেকশন A, এখানে একটা ব্যাটারি কানেক্ট করেছে প্লাস মাইনাস, ব্যাটারিটা পোটেনশিয়াল হচ্ছে V, এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড আছে, ব্যাটারিটা পোটেনশিয়াল হচ্ছে V, তাহলে এখানে ইলেকট্রনস গুলো কি হচ্ছে এই ডিরেকশনে মুভ করতে স্টার্ট করছে with a drift velocity. Therefore, from the relation between drift velocity and electric field, relation between drift velocity and electric field কি হবে? VD is equal to, আমরা কি লিখেছিলাম, E tau by m into E. এখানে নেগেটিভ সাইনটা নিলাম না কারণ নেগেটিভ সাইনটা ডিরেকশন রিপ্রেজেন্ট করছিল যে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে আর ড্রিফট ভেলোসিটি অপোজিট ডিরেকশনে। আমরা জাস্ট ম্যাগনিটিউড পার্টটা কনসিডার করছি, ওই জন্য নেগেটিভ সাইনটা এখানে কনসিডার করি, আর ভেক্টর সাইনও আমি ইউজ করি। তাহলে E tau by m, তাহলে ইলেকট্রিক ফিল্ডের জায়গায় কি লিখতে পারবো? ইলেকট্রিক ফিল্ডের জায়গায় লিখতে পারবো পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেংথ। এটা কোন কনসেপ্ট থেকে লিখছিলাম? ইলেকট্রোস্ট্যাটিক্সে E equal to minus dV by dr. This is equation 2. Therefore, from 1 and 2, আমরা কি লিখতে পারবো? I by NEA equal to E tau by m V by L. E tau by m V by L. এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এখান থেকে কি আসবে? ml by n square a tau equal to V, or V is equal to ml n square tau a into I. তাহলে এখান থেকে কি লিখতে পারবো? V proportional to I. এটাই তো ওহমস ল, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? V equal to RI.
তাহলে therefore the term within the bracket কি রিপ্রেজেন্ট করছে? term within the bracket resistance রিপ্রেজেন্ট করছে। so the term within the bracket resistance represent করছে, therefore resistance is equal to ml by n square tau a। আমি কি করলাম, l by a এই ফ্যাক্টরটাকে সাইডে রাখলাম, তাহলে এখানে কি আসবে m by n square tau, m by n square tau। তাহলে আমরা ক্লাস 10 এ কি পড়তাম, resistance is proportional to the length of the conductor, resistance is proportional to inversely proportional area of cross section of the conductor। তাহলে r is proportional to l by a, তাহলে সেখান থেকে আমরা কি পড়তাম, r equal to rho l by a, r is equal to rho l by a। r is equal to rho l by a। তাহলে এখানে এই ব্র্যাকেটের মধ্যে টার্মটা কি রিপ্রেজেন্ট করছে, rho is the resistivity, তাহলে rho is the resistivity of the conductor। resistivity of the conductor। আর রেজিস্টিভিটির ইনভার্সটা আমরা কি জানি, কন্ডাক্টিভিটি। the sigma হচ্ছে 1 by rho, so this is equal to n square tau by m, this is called conductivity। conductivity তাহলে আমরা কি দেখলাম, v is equal to ml by n square tau a divided by I, এটাই তো ছিল ওহমস লর এক্সপ্রেশনটা। তাহলে এখানে ক্যাপিটাল ভিটা কি, এই কন্ডাক্টরটার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যাপিটাল ভিটা, this is the length L of the conductor and this is the area of cross section of the conductor। তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট, তাহলে আমি কি করলাম, v by L করলাম, m by n square tau, আর এখানে কারেন্ট বাই এরিয়া রাখলাম। তাহলে ভ্যালুস পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেংথ, সেটা আমরা কি জানি, ইলেকট্রিক ফিল্ড। আর ইলেকট্রিক ফিল্ডে কোন ডিরেকশন আছে, পজিটিভ টু নেগেটিভ। ইলেকট্রিক ফিল্ড m বাই n স্কয়ার টাউটাকে আমরা কি লিখতে পারবো, রো, আর I বাই এটাকে কি লিখতে পারবো, কারেন্ট ডেনসিটি। therefore in vector notation আমরা কি লিখতে পারবো, E equal to rho into J, vector notation, E equal to rho into J, কেন ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে, কারেন্ট ডেনসিটিও সেম ডাইরেকশনে, তাহলে এটা আমরা লিখতে পারবো ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু রো ইনটু জে। আর রো এর জায়গায় আমরা কি লিখতে পারবো, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু রো ইনটু জে, রো এর জায়গায় কি লিখতে পারবো, 1 বাই সিগমা। এখান থেকে আমরা কি লিখতে পারবো, জে ইজ ইকুয়াল টু সিগমা ইনটু ই। তাহলে এটা হচ্ছে ওহমস ল in vector form, Ohm's law in vector form, দুটোই লেখা যায়, দুটো ফর্মই হচ্ছে Ohm's law in vector form, তুমি যে কোনো খুশি লিখতে পারো, ঠিক আছে।
variation of resistance with temperature. Temperature of a conductor, resistance of a conductor increases with temperature. তাহলে একটা কন্ডাক্টরে কি হয়েছে, রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করে উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার। এক্সেপশন কি আছে? এক্সেপশন হচ্ছে কার্বন সেমিকন্ডাক্টর। এক্সেপশন হচ্ছে কার্বন অ্যান্ড সেমিকন্ডাক্টর, যেখানে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করে যায়। তাহলে লেট R0 be the resistance at 0 degree centigrade and RT be the resistance at T degree centigrade. তাহলে ধরলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা রেজিস্ট্যান্স হচ্ছে R0, সেখান থেকে টেম্পারেচারটা 0 থেকে T ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করলাম। টিটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, 15, 20 যা খুশি হতে পারে, সেখানে রেজিস্ট্যান্স হলো RT। তাহলে এখানে ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স কত হলো? তাহলে ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স কত হলো? RT minus R0 হলো। This is increase in resistance. তাহলে এই increase in resistance টা কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে? It is proportional to R0, ইনিশিয়াল রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে। ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা তুমি যদি কম ভ্যালু নাও, মনে করো ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা তুমি এরকম স্মল নিলে, সাপোজ 2 ওহম, তাহলে এর টেম্পারেচার তুমি 0 থেকে সাপোজ 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করলে, তাহলে দেখা যাবে এর রেজিস্ট্যান্স 2 থেকে 2.1 হয়েছে, 0.1 ইনক্রিজ করেছে। কিন্তু রেজিস্ট্যান্সটাকে তুমি যদি সাইজে বড় নাও, এত বড় রেজিস্ট্যান্স নাও, তাহলে 20 ওহম, তাহলে দেখা গেলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড সেম টেম্পারেচার রাইজে এর রেজিস্ট্যান্স 20 থেকে 21 হয়েছে। তাহলে প্রথমটা চেঞ্জ কত হচ্ছিল? 2 থেকে 2.1 মানে 0.1, আর এটা 20 থেকে 21 মানে 10 টাইমস বেশি চেঞ্জ হয়েছে। তার মানে আমরা চেঞ্জটাকে ভালোভাবে বুঝতে পারবো। যত রেজিস্ট্যান্সটাকে ইনিশিয়ালি বেশি নেবো, তত চেঞ্জটাকে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এই যে ইনক্রিজ ইন রেজিস্ট্যান্সটাকে কখন ফিল করতে পারবো? যখন ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা আমরা বেশি নেবো। দ্যাট ইজ ওয়াই দিস ইজ প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল রেজিস্ট্যান্স। আর RT minus R0 it is proportional to temperature difference. তুমি টেম্পারেচারটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড করলে যত চেঞ্জ হবে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড করলে আরো বেশি ইনক্রিজ করবে। তুমি যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করো, আরো বেশি ইনক্রিজ করবে। Therefore RT minus R0 is proportional to R0 into T. RT minus R0 is equal to alpha R0 into T. এখান থেকে আমরা কি লিখতে পারবো? RT equal to R0 plus alpha R0 into T. তাহলে এখান থেকে RT equal to R0 1 plus alpha into T. তাহলে দিস ইজ দ্য ওয়ার্কিং ফর্মুলা। টেম্পারেচার চেঞ্জ করলে রেজিস্ট্যান্স কিভাবে চেঞ্জ হবে বা ভ্যালু কত হবে, সেটা আমরা এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করতে পারবো। ফর কার্বন এই আলফাটাকে বলা হয়
এই আলফাটাকে বলা হয় থার্মাল কোএফিসিয়েন্ট। থার্মাল কোএফিসিয়েন্ট, this alpha is called thermal coefficient। তাহলে ফর কার্বন আলফার ভ্যালু কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। ফর কার্বন আলফার ভ্যালু নেগেটিভ হয়ে যায়, মানে কার্বনের কেসে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করে, যেমন অ্যানোমালাস এক্সপেনশন অফ ওয়াটার হয়, সেখানেও এখানে একটা অ্যানোমালাস একটা চেঞ্জ আসছে, যে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স কার্বন রেজিস্টারে ডিক্রিজ করে যায়। কার্বনের ক্ষেত্রে দেখবে যখন এই আলফা ভ্যালুটা দেবে প্রবলেমে, সেটা দেখবে নেগেটিভ সাইন আছে, তার মানে তখন তোমাকে নেগেটিভ সাইনটাই ওখানে পুট করতে হবে। কার্বনের কেসে তাহলে রেজিস্ট্যান্সের ফর্মুলাটা কি হয়ে যাবে, RT ইজ ইকুয়াল টু R01 মাইনাস আলফা টি হবে, ঠিক আছে, মাইনাস আলফা টি। Color coding of resistance। কালার কোডিং অফ রেজিস্ট্যান্স, এবার তোমরা যখন একটু হায়ার ক্লাসে বা ক্লাস 12 যখন প্র্যাকটিক্যাল করতে যাবে, তখন তোমাদেরকে আর রেজিস্ট্যান্স বক্স দেবে না, তোমাদের কিছু ফিক্সড রেজিস্ট্যান্স দেবে, এবং সেই রেজিস্ট্যান্সের গায়ে কিন্তু কালার করা থাকবে। এরকম একটা রেজিস্ট্যান্স গুলো ঠিক এরকম দেখতে হবে, এরকম সিলিন্ড্রিক্যাল শেপে দেখতে হবে, এরকম কালার স্ট্রাইপ থাকবে। এখানে এখানে আমার যেহেতু ব্ল্যাক কালারের পেন্সিল সবকটাই ব্ল্যাক হয়েছে, কিন্তু এখানে মাল্টিপল কালারের স্ট্রাইপ থাকবে। তাহলে এটাকে বলছি এ, এটাকে বি, এখানে সি, এখানে তিনটে কালার থাকবে, আর লাস্টে একটা কালার থাকবে, সেটা হচ্ছে ডি। তাহলে এই তিনটে কালার দেখে আমরা কি করে বুঝবো, দেখা যাক। তাহলে এই প্রথম দুটো কালার এ আর বি কি রিপ্রেজেন্ট করবে, এ আর বি রিপ্রেজেন্ট করবে ম্যাগনিটিউড অফ রেজিস্ট্যান্স। এ আর বি রিপ্রেজেন্ট করবে ম্যাগনিটিউড অফ রেজিস্ট্যান্স। আর সিটা কি রিপ্রেজেন্ট করবে, সিটা রিপ্রেজেন্ট করবে পাওয়ার অফ 10। পাওয়ার অফ 10 এটা রিপ্রেজেন্ট করবে। আর ডিটা কি রিপ্রেজেন্ট করবে, ডিটা রিপ্রেজেন্ট করবে টলারেন্স পাওয়ার। D will represent tolerance power। তাহলে এখানে একটা সেন্টেন্স তোমাদেরকে মনে রাখতে হবে, B Roy of Great Britain visited Gateway of India। এই সেন্টেন্সটা তোমাদের মাথায় রাখতে হবে। এই সেন্টেন্সটার মধ্যে এখানে পরপর নাম্বারিং করতে হবে। This is 0, this is 1, this is 2, this is 3, 4, 5, 6, 7, 8, 9। এই বিটা কি রিপ্রেজেন্ট করছে, ব্ল্যাক, তাহলে ব্ল্যাকের নাম্বার হচ্ছে 0। এই বিটা কি রিপ্রেজেন্ট করছে, ব্রাউন, তাহলে ব্রাউনের নাম্বার হচ্ছে 1। আর কি রিপ্রেজেন্ট করছে, রেড, তাহলে রেড এর নাম্বার হচ্ছে 2। ও রিপ্রেজেন্ট করছে অরেঞ্জ, তাহলে এটা হবে 3। এ রিপ্রেজেন্ট করছে ইয়েলো, 4। জি রিপ্রেজেন্ট করছে গ্রিন, বি রিপ্রেজেন্ট করছে ব্লু, ভি রিপ্রেজেন্ট করছে ভায়োলেট, জি রিপ্রেজেন্ট করছে গ্রে, আর ডাব্লিউ রিপ্রেজেন্ট করছে হোয়াইট। তাহলে এই তোমাদের কালার মাথায় রাখতে হবে, 0 to 9 এই কালারটা মাথায় রাখতে হবে, কালার কোডটা, এই কালার নাম্বারটা তোমাদের মাথায় রাখতে হবে।
এবার তোমাকে বলে দিল একটা রেজিস্ট্যান্স দিয়ে দিল, একটা রেজিস্ট্যান্স এখানে দিয়ে দিল, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে এখানে কালার করে দিয়েছে। মনে করো এটা কালার হচ্ছে ভায়োলেট, এটার কালার হচ্ছে গ্রিন, আর এটার কালার হচ্ছে অরেঞ্জ। মাল্টিপল কালার করে দিল। তাহলে প্রথম এ আর বি, প্রথম দুটো কালার কি রিপ্রেজেন্ট করছে? ম্যাগনিটিউড অফ রেজিস্ট্যান্স। তাহলে প্রথমটা হচ্ছে ভায়োলেট, ভায়োলেট মানে হচ্ছে 7, আর গ্রিন, গ্রিন মানে হচ্ছে 5, তাহলে 75। আর সিটা কি রিপ্রেজেন্ট করছে? থার্ড কালারটা কি রিপ্রেজেন্ট করছে? ইট রিপ্রেজেন্টস পাওয়ার অফ 10, পাওয়ার অফ 10। তাহলে থার্ড কালারটা কি আছে? অরেঞ্জ, অরেঞ্জ মানে হচ্ছে 3, তার মানে 75 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওহম, তার মানে এটা কি আসছে? 75 কিলো ওহম আসছে। তাহলে এটা কালার দিয়ে আমি বুঝতে পারলাম যে এইটুকুনি পার্টের রেজিস্ট্যান্স হচ্ছে 75 কিলো ওহম। তুমি বলে স্যার এটুকুর মধ্যে কি রেজিস্ট্যান্সটা এত হাই হতে পারে? অ্যাকচুয়ালি যে এর মধ্যে মেটেরিয়ালটা আমরা এমন চুজ করছি যে রেজিস্ট্যান্সটা খুব হাই রেজিস্ট্যান্স। আর এখানে লাস্ট পার্টে কি থাকবে? এটা আরেকটা কালার থাকবে। এই কালারটা কি হতে পারে? এটাকে বলা টলারেন্স পাওয়ার। এটা হতে পারে গোল্ড, হতে পারে গোল্ড হলে এর টলারেন্স পাওয়ার হবে 5%। এটা সিলভার হতে পারে, সিলভার হলে এর টলারেন্স পাওয়ার হবে 10%। আর যদি কোনো কালার না থাকে, নো কালার থাকে, তাহলে এটা হবে 20%। মানে এখানে কোনো কালার করা নেই, তাহলে বুঝে নিতে হবে টলারেন্স পাওয়ার হচ্ছে 20%। সাপোজ মনে করো এটা সিলভার আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? 75 ইন্টু 10 টু দি 3 ওহম প্লাস মাইনাস 10%। তার মানে এটা প্লাস মাইনাস 10% রেজিস্ট্যান্সটা ভ্যারি করতে পারে। 75 কিলো ওহম প্লাস মাইনাস 10%, তার মানে টেম্পারেচার চেঞ্জ করলে রেজিস্ট্যান্সটা প্লাস মাইনাস 10% ভ্যারি করতে পারে। টলারেন্স পাওয়ার, কতটা টলারেট করতে পারছে, কতটা চেঞ্জ করতে পারছে নিজেদেরকে টেম্পারেচারের সাথে সাথে। তাহলে এটাই হচ্ছে আমাদের কালার কোডিং অফ রেজিস্ট্যান্স, কালার কোডিং অফ রেজিস্ট্যান্স। তাহলে এই কালার কোডিং দিয়ে মাথায় রাখতে হবে এই কালার কোডিং থেকে কিরকম কোশ্চেন আসবে। তোমাদের বিভিন্ন রকম প্রবলেম দিয়ে দেবে, এবং প্রবলেমের মধ্যে একটা রেজিস্ট্যান্সের ডিফারেন্ট কালার তোমাকে বলে দেবে। সেই ডিফারেন্ট কালার দেখে তোমাকে ওই মোমেন্টে রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে ডিটারমাইন করতে হবে, এবং সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে তোমাদেরকে প্রবলেমের মধ্যে পুট করে তোমাকে তার কারেন্ট বা এর ভ্যালু তোমাকে পার করতে হবে। তাহলে এটাই হচ্ছে কালার কোডিং অফ রেজিস্ট্যান্সের মানে মেন অ্যাপ্লিকেশনস। এবং এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি। তোমাদের যখন প্র্যাকটিক্যাল করতে যাবে তখন আর তোমাদেরকে এরকম রেজিস্ট্যান্স দিয়ে বলে দেবে, তোমাদেরকে রেজিস্ট্যান্সটা ওখানে কালার দেখে আইডেন্টিফাই করতে হবে, এবং সেই রেজিস্ট্যান্সটাকে নিয়ে তোমাদের কাজ করতে হবে। কেন? তোমাদেরকে ইন ফিউচার রেজিস্ট্যান্স বক্স আর সাপ্লাই করবে না, তোমাকে পুরোপুরি এরকম কালার কোডিং অফ রেজিস্ট্যান্স এটার উপর বেস করে তোমাদেরকে সবকিছু আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? তাহলে এইটাই গেল কারেন্ট ইলেকট্রিসিটি ফার্স্ট বেসিক পার্টটা। এর পরের যে ভিডিও লেকচারগুলো হবে সেখানে আমরা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স এগুলো ডিসকাস করব, বা কম্বিনেশন অফ সেল এই পার্টটা ডিসকাস করব। তারপর আরেকটা লেকচার থাকবে, সেটাতে থাকবে কারচফস ল, কারচফস ল। ঠিক আছে? তাহলে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি পার্টটা মোটামুটি শেষ হয়ে যাবে।